নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ নতুন একটা দিনে বিদেশে বংকন্যার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানালাম। সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলি, হয়তো যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বা স্টুডেন্ট হয়ে এখানে আসতে চাইছেন, শরীরটা খারাপ হয়ে গেছে, মানে যেটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে না। তো এমন হয় যে অনেক অনেক দিন ওকে খরচা থাকে, ও এখন কি করবে, মানে ও এখন ভাবছে যে দেশে চলে যাবে কি এখানে থাকবে। তো একটু আগে বাজারে গেছিলাম, একটু আগে না মানে বাজারে গেছিলাম 1-1.5 ঘন্টা আগে, কিন্তু ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। গেছিলাম তো অল্প কটা জিনিসই আনতে, একটু দুধ, ডিম এসব কিছুই আনতে গেছিলাম। মানে দুধ ডিম ছাড়া মানে আমার ঘরে অন্তত দুধ ডিমটা আমার রেগুলারই দরকার পড়ে। মানে দুধ আর ডিমটা যদি না থাকে, মানে আমার ভেতরটাও যেন আনচান আনচান করতে থাকে যে ঘরে দুধ নেই, ডিম নেই। মানে ঘরে যদি হাজব্যান্ড থাকে তো হাজব্যান্ডের মাথা আমি পাগল করে দিই যে তুমি যাও, দুধ আর ডিম ঘরে নেই। আর বাই চান্স যদি ও ঘরে না থাকে আর সেই মুহূর্তে যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমি চলে যাই একটু বাজারে। বাজারে মিন্স আমার একদম না বিল্ডিংয়ের নিচেই, মানে জাস্ট 4-5 মিনিটে হেঁটে গেলে একটা দোকান আছে, গ্রসারি শপ আছে। তো লাকিলি মানে কোনো সময় কোনো ওরকম এমার্জেন্সি বা অসুবিধা হলে পরে আমি নিজে গিয়ে টুক করে নিয়ে চলে আসি। স্পেশালি দুধ, ডিম, বিস্কুট এই জিনিসগুলো যদি শেষ হয় আমি টুক করে গিয়ে ওখান থেকে নিয়ে আসি। মানে মোটামুটি সবই পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি অন্য মার্কেটগুলোর থেকে। আমার বিল্ডিংয়ের নিচে যে গ্রসারি শপটা, সেটার দামটা মানে ওই দোকানে একটু দামটা বেশি। কারণ যেটা হয়, পাড়ার দোকানে পাড়ার মধ্যে যদি একটাই দোকান থাকে তো সেই দোকানে দামটা একটু বেশি নিয়ে নেয়। তো আমার বিল্ডিংয়ের নিচে, মানে অ্যাকচুয়ালি আমি যে এরিয়াটাতে থাকি এখানে 3-4টে বেশ হাই রাইজ বিল্ডিং রয়েছে, তো প্রচুর মানুষ রয়েছে। তো এই 3-4টে-5টা বলবো, 4-5টা বিল্ডিং রয়েছে, হাই রাইজ বিল্ডিং। তো সেখানেই একটাই গ্রসারি শপ পুরো বিল্ডিংয়ের মাঝখানে, তো এর জন্য একটু দোকানটায় দামটা বেশি। তো গেছিলাম, দুধ, ডিম, পাউরুটিও শেষ হয়ে গেছিলো। আর দুধটা যেহেতু সকালবেলাই লাগে, চায়ের জন্য লাগে, আর পাউরুটি যেটা সেটা অনেক সময় আমাদের ব্রেকফাস্টেও লাগে, আমার হাজব্যান্ডও খেয়ে যায়, তো পাউরুটিটাও এমার্জেন্সি। দুধ আর ডিমটাও আমরা সকালে ব্রেকফাস্টে খেয়ে থাকি বেশিরভাগই, মানে এভরি অল্টারনেট ডে ডিম, পাউরুটি এগুলো হয়ে থাকে। তো ওই জন্য আনতে চলে গেছিলাম। তো আনতে তো গেছিলাম 2-3টে জিনিসই, ভেবেছিলাম গিয়ে আধ ঘন্টার মধ্যে চলে আসবো, কিন্তু অ্যাকচুয়ালি একজনের সাথে দেখা হয়ে গেছিলো এবং ওর সাথেই একটু কথা বলতে বলতে বেশ অনেকক্ষণ সময় চলে গেছে, এবং বাড়ি ফিরতে ফিরতেও বেশ অনেকটাই লেট হয়ে গেল। 1-1.5 ঘন্টা যে কীভাবে কেটে গেল ভাবছিলাম যার সাথে দেখা হয়েছে তার সাথে আরও কথা বলি। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছি। আর ও যেহেতু আমারই বিল্ডিংয়ে থাকে, কথা বলতে বলতে আমি আমার রুমে চলে এসেছি, ও রুমে চলে গেছে। কিন্তু মানে ওর সাথে কথা বলতে গিয়ে আজ কি বলবো, মানে আমাকে ভীষণ নাড়িয়ে দিয়েছে ওর কথাগুলো। এসে কিছুক্ষণ বসেও ছিলাম, চুপচাপ ভাবছিলাম ওর কথাগুলো। পরিচয় ওর সাথে আমার বেশি দিনের নয়, মানে 6-7 মাস, হ্যাঁ 6-7 মাস আগেই ওর সাথে আমার পরিচয় হয়েছে। কিন্তু মানে বলে না, অনেকজনের সাথে একটা মনের কানেকশন হয়ে যায়। আমার থেকেও ছোট বয়সে, আর হয় না একটা মনের কানেকশন তৈরি হয়ে যায় অল্প সময়েও, কারোর সাথে ভালো লাগা, মানে তার সাথে কথা বলে ভালো লাগে, এরকম ব্যাপারগুলো হয়। তো ওর সাথেও আমার কথা বলে সেরকমই লাগতো, কথা ভালো লাগতো। মাঝে মাঝেই আমরা কথা বলতাম, আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিলাম দেখা হওয়ার পর, কথা হওয়ার পর কিছুদিন, তো ফোনেও কথা হতো। কিন্তু মাঝখানে 1-2 মাস আমি জানি না, ওকে ফোন করলেও ফোন তুলতো না, বা ওর সাথে দেখাও হচ্ছিল না। রাস্তাঘাটে বেরোলেও ওর সাথে খুব একটা দেখা হতো না, মাঝে মধ্যে আগে দেখা হতো। তো লাস্ট 2 মাস 2.5 মাস আমার ওর সাথে কোনো রকম কোনো দেখাও হয়নি। ইভেন যেটা বললাম যে ফোন করলেও ফোন তুলতো না।
তো জানি না কি ব্যাপার হয়েছিল, আমিও ওর সাথে আমি যদিও জানি ও কোন রুমে থাকে আমার বিল্ডিংয়ে, কিন্তু আমিও যাইনি, কারণ এখানে সবাই ব্যস্ত থাকে নিজের নিজের লাইফ নিয়ে, কাজ নিয়ে ব্যস্ত। তো সেখানে আমিও ওকে ডিস্টার্ব করতে চাইনি, ভেবেছি ওই বোধহয় আমাকে অ্যাভয়েড করছে বা এরকম কিছু। আমি যাই হোক, আমি আর ডিস্টার্ব করিনি এর জন্য। কিন্তু আজকে আমি যখন গ্রসারি শপে গেছিলাম দুধটি মানতে না, তো আমার ওর সাথে দেখা হয়ে যায় ওখানে, এবং তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেক গল্প করতে থাকি। তো ও যে কথাগুলো বলছিল, বললাম না, মনে হচ্ছিল ওর কথাগুলো আমি শুনি, ভালো মতো বুঝি, ওকে বোঝার চেষ্টা করি। যাই হোক, বাড়িতে তো আসতেই হচ্ছে, কারণ রান্না বান্না ছিল সকালবেলা, শুধু একটু স্যামন মাছ পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে ভাজা ভাজা করে চলে গেছিলাম স্যামন মাছগুলো, আর শাক কেটে রেখে গেছিলাম, ভেবেছিলাম বাজার থেকে এসে শাকটা রান্না করব। তো এখন বসাবো, সব শাক রান্না করব। স্যামন মাছটা ভাজা অলরেডি হয়ে গেছে, তো ওইটা নিয়ে আর চিন্তা নেই, ওটা শেষ। তো এখন শাকটা ভাজবো, শাকটা কেটে টেটে রেখে গেছিলাম, এখন শুধু বসাবো। যদিও অনেকটাই লেট হয়ে গেছে, বাট ঠিক আছে, এক একদিন হয়, তো সেসব ভেবে লাভ নেই। আর এসেও আমি নিজেও কিছুক্ষণ বসেছিলাম, ভাবছিলাম ওর কথা। তো যাই হোক, চলুন আমি বলি ওর ব্যাপারে কিছু কথা। মানে আমি বললাম না, আমি যেন নিজেও এসে খুব ওকে নিয়ে ভাবছিলাম, ওর কথাগুলো ভেবে আমারও খারাপ লাগছিল। আমি ওকে কিভাবে হেল্প করব, যেটুকু আমার হাতে রয়েছে আমি ওকে হেল্প করার চেষ্টা করেছি, কথা বলে বুঝিয়ে। তো চলুন এখন আমি একটু বসি, এক জায়গায় বসে আমি কথা বলি। মানে আমি এখন বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানে বারান্দার দরজাটা খুলে। তো বাইরে আজকে বৃষ্টি, ওয়েদার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, একটু একটু রোদ উঠছে, তবে আকাশ পুরো মেঘলা। মানে মনে হচ্ছে বাইরের ওয়েদারেরও মন খারাপ, আমারও আজকে ওর সাথে দেখা হয়ে সাডেনলি আমারও মনটা একটু খারাপ হয়ে গেছে ওর কথাগুলো শুনে। তো চলুন আমি একটু বসি এক জায়গায়, এক গ্লাস জল নিয়ে বসি, তারপর আপনাদেরকে বলছি কি ঘটনা হয়েছে, কি বৃত্তান্ত। এক মিনিট। তো যার সাথে আমার পরিচয় 6-7 মাস আগে হয়েছে, এবং একটু আগেও বললাম যে আমার সাথে ওর বাজারে গিয়ে আছে দেখা হয়েছে সাডেনলি। তো কি বলবো, ও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি জানি না ওকে নিয়ে আমার কিছু বলা উচিত কিনা। আমি এক মিনিট। তো ওকে নিয়ে আমার কতটা কি বলা উচিত আমি জানি না, কারণ ওর সিচুয়েশনটাই মানে এরকম হয়েছে যে, আর যদিও কারোর ব্যাপার নিয়ে এখানে বলাটা ঠিক নয়, সেই জন্য আমি ওর ডিটেলস আমি এখানে কিছু বলছি না, যে ও কোথা থেকে এসেছে বা কি নিয়ে পড়াশোনা করছে, কোন কলেজে পড়াশোনা করে, আমি এসব কিছু ডিটেলসে যাচ্ছি না। কিন্তু ওর সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলি, হয়তো যারা স্টুডেন্ট ভিসা নিয়ে বা স্টুডেন্ট হয়ে এখানে আসতে চাইছেন, হয়তো তাদের জন্য একটু হেল্প হবে। কারণ কি বলবো, মানে ওকে আমি 6-7 মাস আগে যেরকম দেখেছি, এখন আজ ওকে দেখলাম যখন, তো ওর মধ্যে ফিজিক্যালি চেঞ্জেস তো প্রচুর আমি দেখলাম। মানে ও যে মানে রোগা হয়ে গেছে, ডার্ক সার্কেল হয়ে গেছে ওর চোখের নিচে, রীতিমতো প্রচন্ড রোগা হয়ে গেছে। মানে ওর ভীষণ গালগুলো ফোলা ফোলা, সুন্দর ছিল সেখানে, মানে চেহারাটা ভীষণ রোগা হয়ে গেছে। তো স্বাভাবিক প্রথম দিকে যারা আসে এখানে হয়, তারপরে আস্তে আস্তে সেট হয়ে যায় ওয়েদারের সাথে, খাওয়া দাওয়া এই সব কিছুর সাথে সেট হয়ে যায়। কিন্তু ওর অনেক দিন হয়ে গেছে এখানে, কিন্তু উল্টে ওর আরো শরীরটা খারাপ হয়ে গেছে। মানে যেটা বললাম যে ভীষণভাবে ও একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছিলাম। তো আমি ওকে যখন জিজ্ঞেস করি ওর ফিজিক্যাল হেলথের ব্যাপারে, যে ওর কিছু হয়েছে কিনা, কোনো রকম শরীর খারাপ হয়েছে কিনা, আমার ফোন রিসিভ করছিল না কেন, এইসব ব্যাপারে যখন জিজ্ঞাসা করি, তখন ও আমাকে বললো যে না, ওর ফিজিক্যাল হেলথ ঠিক আছে, বাট ও 2-3টে শিফটে এখানে জব করছে। মানে রেগুলার না, কোনো দিন 2টো শিফটে জব করছে, তারপরে তো ক্লাস থাকে, পড়াশোনা থাকে, এগুলো করতে হচ্ছে। তো এইসব মিলিয়ে
ফিজিক্যাল হেলথ হয়তো ওর কিছুটা সেই কারণে খারাপ হয়ে গেছে, মানে রোগা হয়ে গেছে, যেটা আমি বললাম। তো ঠিকভাবে ঘুম হচ্ছে না। তো এমন হয় যে অনেক দিন ওকে ঠিকভাবে যে আমরা একটা রেগুলার মিল নিয়ে থাকি, 3টে প্রপার মিল নিয়ে থাকি, সেটাও পায় না। মানে সকালে হয়তো ব্রেড খেয়ে বেরিয়ে যাচ্ছে, তারপরে লাঞ্চের কোনো ঠিক থাকছে না, রাতে এসে কোনো সময় রুটি বানাতে পারলে বানায়, মানে রুটি ভাজা বানাতে পারলে বানায়, নাহলে তো একেবারে ওই ম্যাকডোনাল্ডস বা কিছু থেকে খাবার দাবার কিনে নিয়ে এসে খেয়ে নেয়। তো সময় পায় না, তারপরে টায়ার্ডও হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই কারণে ফিজিক্যাল হেলথটা উপরে ইম্প্যাক্ট হয়েছে, এটা সেই জন্য এত রোগা হয়ে গেছে। তো আর এমন নয় যে ওকে আমি বলবো যে জব ছেড়ে দিয়ে তুমি পড়াশোনা করো, সেটাও আমার মানে সেটা যদি আমি বলি সেটা ঠিক হবে না। কারণ কারণ ওকে ওর খরচা চালাতে হবে। এখানে এমন নয় যে বসে থাকলে দেশ থেকে কন্টিনিউয়াস টাকা পাঠাবি, ওকে পড়াশোনা বা ওর যে বেসিক খরচাগুলো আছে সেগুলো চালাবে দেশ থেকে, সেটা সম্ভব নয়। কারণ এখানে আমি আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে এখানে এখন খরচা এত বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়ে গেছে যে সত্যি মানে খুব ডিফিকাল্ট। ভালো জব না হলে এখানে এখন চলা খুব মুশকিল। মানে রেগুলারের খরচা, বেসিক খরচা সব নিয়ে মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে যদি আপনার কাছে ভালো একটা জব না থাকে, ভালো স্যালারির জব না থাকে। তো তারপরে যারা স্টুডেন্ট হয়ে আসছে তাদের সেমিস্টারের খরচা থাকে, এগুলো জানেনি স্টুডেন্টদের কিরকম কি খরচা। এখানে বাইরে থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে তাদের পড়াশোনা কিরকম কি খরচা সেটা আমার বলার কিছু দরকার নেই, আপনারা অনেকেই এই ব্যাপারটা জানেন। তো সেখানে সেই খরচাগুলো মেনটেন করার জন্য এখানে প্রত্যেকটা বলবো না, মানে 99%ই বলা যায় যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে তারা কিন্তু এসে কাজ করে, মানে পার্ট টাইম জব করছে, পার্ট টাইম জব করে খরচা চালাচ্ছে, এইভাবেই চলছে তাদের। আর ওই 1-2% আছে যাদের ফ্যামিলি খুব ভালো পজিশনে রয়েছে, তো তাদের কথা বাদ দিলাম, মানে সেটা ওই হয়তো 5% বা 1%, বাট 95-99% বলা যায় এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জব করতেই লাগে খরচা চালানোর জন্য। তো ভীষণভাবেও একটা মানে কাজের প্রেশারে তো রয়েছেই, তারপরে পড়াশোনার প্রেশার, সেমিস্টার পাস করা সবই আছে, এক্সাম এগুলো সবই রয়েছে। তো যাই হোক, সেই কারণে ও একটু ভালোই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। স্ট্রেস বলবো, ফিজিক্যাল স্ট্রেস তো রয়েছে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বুঝলাম ওর মধ্যে একটা মেন্টাল স্ট্রেসও চলছে। মানে ও একটা দুবিধার মধ্যে রয়েছে যে ও এখন কি করবে। মানে ও এখন ভাবছে যে দেশে চলে যাবে কি এখানে থাকবে, কারণ ওর এখনো কমপ্লিট হয়নি সাবজেক্ট নিয়ে ওখানে পড়তে এসছে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু এটা সবারই একটা পার্সোনাল ইনফরমেশন, আমি সেগুলো শেয়ার করছি না এখানে। তো যাই হোক, আমি জাস্ট ওপর দিয়ে আমি বোঝাতে চাইছি যে ও যে মেন্টাল স্ট্রেসটার মধ্যে দিয়ে যাচ্ছে, ও এখন বুঝতে পারছে না কি করবে। কারণ ওর ফিজিক্যাল হেলথ তো খারাপ হয়েছে, সাথে সাথে ওর মেন্টাল হেলথের ওপরেও ইম্প্যাক্ট পড়েছে এই কারণে যে ও এতটা প্রেশার নিতে পারছে না। এত বাইরে কাজ করা, ঘরে এসে সব ম্যানেজ করা, নিজেদের কাজ এখানে যেহেতু সব নিজেদেরকেই করতে লাগে, এটা তো মানে বলার কিছু নেই, আপনারাও জানেন এই ব্যাপারটা যে সমস্ত কাজ নিজেদেরকে হ্যান্ডেল করতে লাগে। তো ঘরে এসে কাজ, বাইরের কাজ, পড়াশোনা, এই সব মিলিয়ে না ও ভীষণ একরকম স্ট্রেসের মধ্যে দিয়েছে। ও কি করবে বুঝতে পারছে না, ওর হ্যান্ডেল করতে পারছে না এই ব্যাপারগুলো। মানে এটা শুধু আমি ওর বলবো না, আমার মনে হয় এরকম অনেক স্টুডেন্টরা আসে যারা এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারে না ঠিকভাবে, এবং কিছু সময় পরে তারাও বোধহয় এরকম মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, মানে আমার যা মনে হচ্ছে। কারণ আমরা শুধু আমাদের লাইফটাকেই দেখি, আমাদের চারপাশে কি হচ্ছে, মানে আমরা আমাদের টুকুই ভাবি যে আমরাই বোধহয় খুব স্ট্রেসের মধ্যে আছি, আমাদের লাইফটাই বোধহয় খুব ডিফিকাল্ট যাচ্ছে, মানে আমরাই বোধহয় খুব স্ট্রাগল করছি। বাট যদি হয় না, মানে সেরকম ভাবে যদি ভেবে দেখা হয়, মানে একটু যদি আমরা চারপাশটা দেখি, মানে দেখলে বোঝা যাবে যে কত মানুষ স্ট্রাগল করছে। আমাদের স্ট্রাগল তার কাছে কিছুই না। মানে তাদের লাইফের কথা জানলে বা তাদের স্টোরিটা জানলে বোঝা যায় যে আমাদের চারপাশের মানুষগুলো বোধহয় আমাদের থেকে দ্বিগুণ স্ট্রাগল করছে। তো
আমি বলবো না সবাই, অনেকে তো আছে বেটার লাইফ, মানে আমাদের থেকে যেমন বেটার লাইফে অনেক মানুষ লিড করছে, আমাদের থেকে হয় না কারোর লাইফে বেশি আছে, সেরকম মানুষও প্রচুর আছে। তো দু রকমেরই মানুষ আছে, কিন্তু সবসময় ওপরেরটা আমরা দেখি যে ওই মানুষটা ভালো আছে, ওরা ভালো আছে, তারা ভালো আছে, তাদের কাছে গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু এই জিনিসটাও দেখা উচিত যে আমাদের চারপাশে যারা রয়েছে তাদের স্টোরিটাও জানা উচিত, যে তারাও কিরকম কি স্ট্রাগল করছে, তাহলে বোঝা যায় যে আমাদের লাইফটা সত্যি বেটার আছে ওদের থেকে। মানে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে এখানে যারা পড়তে আসে স্টুডেন্ট ভিসা নিয়ে, এখানে কেন আমি বলবো আমেরিকা হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, যেখানেই হোক ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নিজের দেশ ছেড়ে যখন অন্য দেশে যায় পড়াশোনা করার জন্য, তো তাদের স্ট্রাগলটা না অন্যরকম হয়। মানে ওই প্রথম যে 3-4 বছরের একটা স্ট্রাগল, মানে সেটা তো আমরা ইমিগ্রেন্টস যারা হয়ে আসছি বা জব নিয়ে যারা এখানে আসছে, ওয়ার্ক ভিসা নিয়ে যারা এখানে আসছে, তো তাদের তো থাকেই, কিন্তু স্টুডেন্টদের না অনেক, আমার মনে হয় তাদের থেকেও বেশি স্ট্রাগল করে স্টুডেন্টরা, কারণ তাদের পরীক্ষা, এক্সাম, এইসব সেমিস্টার, এইসবের যে প্রেশার, পড়াশোনা করতে হবে, এক তো লোন নিয়ে, বেশিরভাগ স্টুডেন্ট যেটা হয় লোন নিয়ে এখানে আসে, স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসছে, অনেক অনেক টাকার একটা লোনের একটা প্রেশার থাকে, সে তারপরে এখানে এসে কাজ করা, নিজেদের যে রেগুলারের খরচা, বেসিক খরচা আছে সেগুলোকে মেনটেন করে চলা, তো সেখানে সত্যি ভীষণ স্ট্রাগল থাকে, যেটা আমরা হয়তো বুঝি না। উপর থেকে দেখি সব ভালো সব ভালো, কিন্তু আসলে ভেতরে অনেকেরই অনেক রকম স্ট্রাগল থাকে। তো আর স্পেশালি যারা মেন্টালি স্ট্রং নয়, আমি যে স্পেশালি তাদের কথা বলছি, তাদের জন্য না এই শিফটটা, নিজের দেশ থেকে যখন অন্য দেশে আসে, এই শিফটটা একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলে, মেন্টালি একটা ইম্প্যাক্ট ফেলে তাদের উপরে। যে হয় না যে একটা মেয়ে যখন সামান্য বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, মানে একটা মেয়ে, সেইটাই একটা বিশাল বড় ব্যাপার। আর এখানে তো যারা স্টুডেন্টরা আসছে নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশ, পুরো একটা অন্য একটা সোসাইটি, অন্য একটা চারপাশের যে মানুষজন তারা পুরো অচেনা, সব কিছু মিলিয়ে না একটা অন্যরকম চেঞ্জেস তারা ফেস করে, যেটা আমরা ইমিগ্রেন্টসরাও করি। মানে প্রথম দিকে ও লোনলিনেস, মানে একাকিত্ব জিনিসটা, মানে সেটা যে কি সেটা বোধহয় আমিও জানি, এই জন্য বোধহয় আমিও ওর সাথে রিলেট করতে পেরেছি, ও যখন আমাকে বলছিল সব কথা, তো সেই জিনিসটা আমিও ফেস করেছি। ওই জায়গাটা না স্ট্রাগল করার জন্য মানে মেন্টালি স্ট্রং হওয়া ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন মেন্টালি স্ট্রং হওয়া। যতক্ষণ না আপনি মেন্টালি স্ট্রং হবেন ওই জায়গাটা থেকে ওভারকাম করতে পারবেন না। তো আর যারা মেন্টালি স্ট্রং নয় এনাফ, তো সিরিয়াসলি তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই জিনিসটা ফেস করা। মানে এক তো কাউকে চেনে না, সেই পরিবেশে এসে নিজেদেরকে সামলানো, সবকিছু বুঝে সুঝে চলা, নিজে খুব ডিফিকাল্ট হয় একা একা সবকিছু সামলানো। তো আমি ওর কথা কি বলবো, মানে ও এখন কনফিউজ যে ও এখন কি করবে, ও দেশে চলে যাবে না এখানে থেকে কন্টিনিউ করবে। কিন্তু ওর যা সিচুয়েশন আমি দেখলাম, মানে বললাম না আমি লাস্ট 2 মাস ধরে ওকে ফোন করেছি, 2-2.5 মাস ও ফোন তোলেনি আমার। মানে ও একা একা থাকতে পছন্দ করছে এখন, মানে কিছু একটা, মানে আমার মনে হলো মেন্টালি ওকে ইম্প্যাক্ট করেছে কিছু একটা ব্যাপার। মানে তার মধ্যে ও যেটা বললো আমাকে কিছুটা, যে এখন দেশে ফিরে গেলে সোসাইটি কি বলবে, মা বাবা বলছে লোন রয়েছে, অনেকগুলো টাকার লোন নিয়ে এসেছে এখানে, তো সেগুলোর একটা ওর বাবা মা ওকে বলছে বারবার। তো আমার মনে হয়, আমি না সিরিয়াসলি একটা কথা বলতে চাই, মানে আমি জানি আমি অত কিছু না, আমিও একটা প্যারেন্ট, বাট আমিও ওই ডে বাই ডে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। বাট যেহেতু আমিও নিজের বাবা মাকে দেশে রেখে এখানে এসেছি, তো আমি জানি যে এই জিনিসটা কিরকম হয়, মানে বাবা মার থেকে দূরে থাকা। তারপরে যখন ফোন হয়, তারপর যদি কোনো রকম কোনো মেন্টাল সাপোর্ট, আমি জানি ফিজিক্যালি তারা এখানে আসতে পারেন না, সবসময় পসিবল হয় না যে এসে আপনার সাথে কন্টিনিউ থাকা, সেটা পরে হয়। বাট যখন একদিন ফার্স্ট আসছেন ইমিগ্রেন্ট হয়ে বা ওয়ার্ক ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে, প্রথম দিকে তো তারা ফ্যামিলি পায় না, তো কিছু বছর পর সেটা সেট হয় আস্তে আস্তে। তো সেই সময় না
চেষ্টা করবেন মেন্টালি সাপোর্ট করার, নিজের মেয়ে হোক ছেলে হোক যারাই এখানে আসছে, বাবা মা হিসেবে আপনারা মেন্টালি সাপোর্ট দেওয়ার ভীষণ চেষ্টা করবেন। মানে উল্টে তাদের উপর আর প্রেশার দেবেন না যে লোন আছে তোকে ওখানে থাকতেই হবে, বা বলবো মানে যে আমি নিজে ভাষা পাচ্ছি না, কারণ আমি না নিজে খুব ওর কথা শুনে আমি নিজেও খুব মানে আমার নিজেরও খুব খারাপ লাগছে। মানে আমি হয়তো আমি একটা সময় ওর যে জিনিসটা ফেস করছে আমি ফেস করেছি। তো চেষ্টা করবেন লোনের প্রেশার, সোসাইটি কি বলবে এইসব বলে আপনার ছেলে হোক মেয়ে হোক যারাই আসছে তাদের উপরে আরো মেন্টাল চাপের মধ্যে ফেলবেন না। মানে এখানে অলরেডি যারা স্টুডেন্ট হয়ে আসছে তারা অনেক প্রেশারের মধ্যে দিয়ে যায়, তাদের লাইফ অনেক টাফ হয়। তো সিরিয়াসলি চেষ্টা করবেন আরো মোটিভেট করার, এমন কিছু কথা বলুন যাতে তারা মোটিভেট হয়, যাতে তারা মনের জোর পায় যে হ্যাঁ আমাকে এখানে থাকতে হবে। এইসব লোন আছে, লোন মেটাতে লাগবে, তারপরে সোসাইটি কি বলবে ফিরে আসলে, দেশে ফিরে আসলে, তো এইসব বলে না আরো মাথা খারাপ হয়ে যায়, স্টুডেন্টদের উপরে আরো প্রেশার চলে আসে। তারা অলরেডি জানে যে তারা লোন নিয়ে এসছে, তারা সেটা ভেবেই এসছে, এবং আপনারা যারা পাঠাচ্ছেন নিজেদের সন্তানদের বিদেশে পাঠাচ্ছেন পড়াশোনার জন্য, আপনারাও জানেন যে লোন নিয়েই যাচ্ছে, সবকিছু সিচুয়েশন জেনে আপনারা পাঠাচ্ছেন। তো তারা স্ট্রাগল করছে, তো তাদের স্ট্রাগলটাকে মানে বোঝার চেষ্টা করুন, তারা যেটা করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন, অ্যাপ্রিসিয়েট করুন, দেখবেন বাচ্চারা অনেক মোটিভেট হয়। অ্যাপ্রিসিয়েট করলে ওরাও মোটিভেট হয় যে না করব, দেখা যাক কি হয়। তো চেষ্টাটা তারা করে। তো যে কোনো ছোটখাটো কাজে অ্যাপ্রিসিয়েট করুন। আর স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসছে তারা সিরিয়াসলি এতটা স্ট্রাগল করে, মানে আমি কি বললাম যে অনেকে 2-3টে শিফটে জব করছে, মানে ইউনিভার্সিটি করছে, পড়াশোনা করছে, সব এগুলো রেডি করা এত ইজি হয় না, ঠিক আছে। তারপরে তো ঘরের নিজেদের কাজ এসে সব করতে লাগে, এখানে কোনো কাজের লোক থাকে না। তো প্লিজ আপনারা চেষ্টা করুন, বাচ্চারা যখন ফোন করছে তখন আপনারা তাদেরকে এমন কিছু বলেন যাতে তারা মোটিভেট হয়, ডিমোটিভেট হয়, তাদের উপর আরো প্রেশার চলে আসে, এমন কথা প্লিজ বলবেন না। কারণ অনেকে বলে ফেলে যে হ্যাঁ লোনের প্রেশার রয়েছে, আমি বলছি না সব প্যারেন্টসের কথা, বাট অনেকে করে ফেলে এরকম, মানে অজান্তেই হয়তো সেই বাবা মা বলে ফেলে যে এত ব্যাংক থেকে এত লোন নিয়ে গেছে, বা সোসাইটি কি বলবে ফিরে আসলে, দেশে ফিরে আসলে এত কিছু করে বিদেশে এসছে। তো এইসব বললে না আরো এরা স্ট্রেসের মধ্যে চলে যায়, করবেন না এরকম প্লিজ। মানে যখন এরা বলছে না যে ঠিক আছে আমরা পাচ্ছি না, আমরা চলে আসবো, আপনি বলুন হ্যাঁ আসো, তুমি যতক্ষণ পারছো চেষ্টা করো, না পারলে আমরা আছি, আমরা তোমার পাশে আছি, তোমার যদি মনে হয় তুমি চলে আসবে চলে আসো, বাট যতক্ষণ পারো চেষ্টা করো। মানে এই কথাটুকু না অনেক মোটিভেট করে, মানে আমরা তোমার পাশে আছি, তুমি যতটা পারছো চেষ্টা করো, তারপর ফিরে এসো। এইটুকু বললেও বোধহয় বাচ্চারা অনেক মোটিভেট হয়ে যায়। কিন্তু আপনি যদি যখন একটা বাচ্চা বলছে আমি দেশে ফিরে যেতে চাই, আমি পাচ্ছি না নিতে, আমি এত প্রেশার নিতে পারছি না, সেই মুহূর্তে যদি আপনি বলেন যে হ্যাঁ এখানে এত লোনের প্রেশার, সে বাচ্চা হয়তো দুবিধার মধ্যে পড়ে যাচ্ছে যে সে কি করবে না করবে। তো সেই জিনিসটা আমার মনে হয় না করাই ভালো। উল্টে বোঝার চেষ্টা করুন সেই বাচ্চাটা যে এখানে পড়তে এসছে, আপনার ছেলে বা মেয়ে, তার মনের কথা জানুন, তার মনের কথা শুনুন, মন দিয়ে শুনুন। কারণ সেই বাচ্চাটা নিজের দেশ ছেড়ে এখানে এসছে, অনেক কিছু ফেলে এসছে, সে যেখানে বড় হয়েছে সেই দেশটা, সেই জায়গাটা ফেলে চলে এসছে। তো সেই জায়গাটা বুঝুন, সে একটা অজানা পরিবেশে এসে সবকিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, সেই জায়গাটা বুঝুন। আমি জানি এগুলো আপনারা সবাই জানেন, যে আসছে পড়তে সেই স্টুডেন্টটাও জানে, সেই স্টুডেন্টের প্যারেন্টসরাও জানে যে এরকম একটা কিছু ফেস করতে হবে, কিন্তু তবুও হয় না যখন জানার পরও একটা রিয়েলিটি ফেস করা একটা অন্যরকম। মানে আমিও জানতাম এখানে এসে কাজ করতে হবে, কিন্তু যখন রিয়েলিটি হয় না যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সেই ঘরের কাজ সব কিছু নিজের হাতে হ্যান্ডেল করা, হ্যাঁ ইউজ টু হয়ে যেতে হয়, কিন্তু ইউজ টু হতে হতে যে
সময়টা যায় না, সেটা খুব ডিফিকাল্ট হয়। ইউজ টু হওয়ার জন্য যে সময়টা দিতে হয় সেটা খুব স্ট্রাগল করতে হয়। যে হ্যাঁ ঠিক আছে, ওই 6 মাস 1 বছর কন্টিনিউ মানে সমস্ত কিছু বাইরে ঘরে সব কিছু সামলানো সিরিয়াসলি অনেক অনেক ডিফিকাল্ট হয় প্রথম দিকে। আমরা জানি এসব করতে হয়, কিন্তু যখন এসে করতে হয়, সেই জিনিসটাকে ফেস করছি দিনের পর দিন, মাসের পর মাস, সেটা অন্যরকম একটা ব্যাপার হয়। তো সেই জায়গাটা অনেকে নিতে পারে না। তো সেই সময়টা চেষ্টা করুন বাচ্চাদেরকে একটু মোটিভেট করার। বাচ্চারা যখন ফোন করছে তাদেরকে এমন কিছু বলবেন না যাতে এরা স্ট্রেসের মধ্যে চলে যায়, ডিমোটিভেট হয়ে যায়, এরকম কিছু বলবেন না। তাদের কথা শুনুন, তারা যেটা বলছে বোঝার চেষ্টা করুন। শুধু বলুন যে হ্যাঁ তুই যা ডিসিশন নিবি আমরা তোর পাশে আছি। দেখবেন এই কথাটাই মোটিভেট করে দেবে একটা বাচ্চাকে অনেক। বাবা মা আমার উপর এতটা বিশ্বাস করছে, তো এই জিনিসটা অনেক ম্যাটার করে। মানে ভাবুন না, আমি যে কথাটা একটু আগে বললাম যে আমরা বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, সেই মুহূর্তটাই কত ডিফিকাল্ট হয়। একটা শ্বশুর বাড়ি গিয়ে নতুন লোকের সাথে অ্যাডজাস্ট করা, তাদের বাড়ির নিয়ম কানুনের সাথে অ্যাডজাস্ট করা, সেটাই ডিফিকাল্ট হয়ে যায়। তো একটা দেশ ছেড়ে যে ছেলে মেয়েগুলো এখানে অন্য একটা দেশে আসছে, সেই ট্রানজিশনটা কতটা হয়। নতুন একটা পরিবেশ, যে জানে বাবা মা আমার শরীর খারাপ হলে, আমার কিছু হলে পরে বাবা মা সহজে আসতে পারবে না, আমি সহজে যেতে পারবো না। তো এই অনেক ব্যাপার থাকে। তো ভাবুন সেই ব্যাপারগুলো নিয়ে। কারণ আপনারা মা বাবারা হয়তো নিজের সন্তান ছেড়ে রয়েছেন, কিন্তু আপনারা একবার ভাবুন, আপনারা যেখানে আছেন সেই জায়গাটাকে আপনারা চেনেন। আপনারা জানেন যে যে দেশে রয়েছে, আমি বলছি সেই দেশটাকে চেনে, সেই জায়গাটাকে চেনে। কিন্তু আপনারা যারা সন্তানকে পাঠিয়ে দিচ্ছেন দূরে, বা সেই সন্তান স্টুডেন্ট ভিসা নিয়ে চলে আসছে, তো সে অন্য জায়গায় একটা চলে আসছে, কিন্তু আপনারা মা বাবারা কিন্তু সেই শহরে, সেই জায়গায়, সেই চেনা জানা লোকগুলোর মাঝেই রয়েছেন। আপনাদের কিছু হলে আপনারা সহজে একটা লোককে পাবেন, মানে আপনাদের হেল্প করার জন্য, বা আপনারা মনের কথা দুটো খুলে বলতে পারবেন। এখানে যারা আসছে স্টুডেন্ট হয়ে, তারা বন্ধুত্ব পায়, কিন্তু ভাবতে লাগে এটা যে কার সাথে ভালোভাবে নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারবো, মানে সেই বন্ধুত্বটাও তৈরি করার জন্য কিছু সময় লাগে। আমি নিজে বলছি, আমি আসার পর এখানে, মানে আমি বলবো না সবার ক্ষেত্রে, যারা লাকি সিরিয়াসলি প্রথম দিকে তারা খুব ভালো বন্ধু পেয়ে যায়, বাট যারা হয় না টাইম লাগে চিনতে, মানুষ চিনতে, তো এরকম আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও আসার পর আমি সবাইকেই মনের কথা খুলে বলতাম, মনে হতো সবাই ফ্রেন্ড, কারণ সবাই ওরকমই ফ্রেন্ডের মতো করেই কথা বলে, কিন্তু পরে দেখা যায় যে সেই কথাগুলো নিয়ে অন্যরকমই কিছু একটা হচ্ছে। তো ফ্রেন্ড হিসাবে সবাই হাত বাড়াবে, কিন্তু আপনাকে বুঝতে সময় লাগবে যে কে অ্যাকচুয়ালি আপনার বেস্ট ফ্রেন্ড, কে অ্যাকচুয়ালি আপনাকে বোঝে, কে অ্যাকচুয়ালি আপনার মনের কথা শুনতে চায়। তো সেরকম ফ্রেন্ড পেতেও আপনারা যারা ছেলে মেয়েদের পাঠাচ্ছেন, সেই ছেলে মেয়েগুলোকেও সেই জায়গাটা, সেই বন্ধুত্বটা পেতেও সময় লাগবে। তো ওই টাইমটার মধ্যে তারা যে স্ট্রাগলটা করে, সেই সময় একটু সাপোর্ট করুন। তখন আপনাদেরকে যখন ফোন করছে, আপনারা ভালো কিছু কথা বলুন। আমি বলছি না আমি খুব ভালো প্যারেন্ট, মানে আমারও ভুল হয়, আমিও রোজই কিছু না কিছু শিখছি মেয়েকে ট্যাকল করতে গিয়ে। তো আমিও যখন ভুল করছি, আমি গিয়ে আমার মেয়েকে সরি বলছি। যখন মেয়ে আমাকে কিছু হেল্প করে, আমি থ্যাংক ইউ বলি। মানে এই যে জিনিসগুলো, এগুলো আমারও হয়। আমি ভুল করলে বাট আমি সরি বলি। এমন না যে আমি মা বলে আমি সরি বলবো না, আমি আমার মেয়েকে সরি বলি, যাতে ও শেখে যে ভুলটা অ্যাকসেপ্ট করা জানতে হয়। আমি যখন ভুল করছি, সে আমার মা হোক বা আশেপাশে যে কেউ হোক, আমি সরি বলবো। আর এখানে এগুলো স্কুল থেকেও শেখানো হয়। তো ডেফিনেটলি আমিও মা হিসাবে আমিও ভুল করি, আমিও সরি বলছি। ও আমাকে যখন হেল্প করে, আমি থ্যাংক ইউ ওকে জানাই। তো এইসব ব্যাপারগুলো চলে। তো আমি বলবো না আমি খুব এক্সপার্ট প্যারেন্টিংয়ে, তো হয়, কিন্তু বললাম না যে আমি না ওর কথাগুলোর সাথে কোথাও রিলেট করতে পেরেছি। মানে কারণ আমিও যখন প্রথম দিকে এসেছিলাম, প্রথম 3-4 মাস আমিও এই জিনিসগুলো ফেস করেছি। মানে বন্ধু হিসাবে অনেককে মনের কথা বলেছি, কিন্তু
হয় না সবাই বন্ধু এখানে, ওরকম সময় লাগে বুঝতে পেতে, সেরকম বন্ধু পেতে সময় লাগে। তো এগুলো না একটু বোঝার চেষ্টা করবেন বাচ্চাদেরকে, বাচ্চারা যখন ফোন করছে এত দূর থেকে তখন মোটিভেট করার চেষ্টা করবেন। লোনের প্রেশার এসব বলে আরো, কারণ এরা জানে, এরা বোঝে। আজকালকার বাচ্চারা যথেষ্ট ম্যাচিওর। আমরা যখন বড় হয়েছি আমরা সত্যি মানে আমি আমার মেয়েকেই বলছি, আমার মেয়ে গ্রেড 7-এ পড়ে, বাট ও মানে আমি গ্রেড 7-এ এত ম্যাচিওর ছিলাম না, ও যতটা ম্যাচিওর, মানে সেটাই আমি বলছি, আজকালকার বাচ্চারা যথেষ্ট ম্যাচিওর। তো এইসব প্রেশার দেবেন না, এইটুকুই বলতে চাই। স্টুডেন্টরা এখানে রিয়েলি স্ট্রাগল করে, যারা ইমিগ্রেন্টস হয়ে আসছে, ওয়ার্ক ভিসা নিয়ে আসছে, তাদের স্ট্রাগলের থেকে ওদের স্ট্রাগলটা অনেক বেশি হয়। আর আজকাল তো এই ক্যানাডাতে ডে বাই ডে নতুন নতুন এত নিয়ম চেঞ্জ হচ্ছে যে সত্যি মানে ভাবতে লাগে, মানে হঠাৎ করে কি নিয়ম চেঞ্জ হয়ে যাবে, মানে স্টুডেন্টরা এসব একটা প্রেশারের মধ্যে পড়ছে, মানে কি নিয়ম চেঞ্জ হয়ে যাবে, আজ সরকার কি নিয়ম করবে, কাল সরকার কি নতুন নিয়ম চালু করবে, তো এরকম চেঞ্জেসের মধ্যেও এরা পড়ে। তো যাই হোক, এই আর কি। তো চেষ্টা করবেন এদেরকে একটু বোঝার। ডেফিনেটলি আমি তো ওকে অনেক কিছু বলেছি, বুঝিয়েছি, ওর মনের কথা আমি শুনেছি, ও যা বলেছে আমি বসে বসে ওর সাথে অনেক কথা বলেছি। তো যাই হোক, লেটস সি ও কি করে, ও কি ডিসিশন নেয়, এই আর কি। তো যাই হোক, চলুন এখন রান্না বান্না বসাই, অলরেডি অনেক লেট হয়ে গেছে, অনেক গল্প করে ফেলেছি। তো রান্না করে যাওয়া যাক। মানে কি বলবো, আমি নিজেও জানি না, আমার মনটা ওর কথা শুনে ভীষণই খারাপ হয়ে গেছে মানে সকালবেলায়। যাই হোক, হয়তো ও কিছুটা হালকা হয়েছে আমার সাথে কথা বলে, ওর মনটাও হয়তো হালকা হয়েছে, আমি জানি। কারণ এগুলো যতক্ষণ না একজনকে বলা যায় না, মনটা ভীষণ ভারী হয়ে থাকে। আমি জানি সবাইকে সব কথা বলা যায় না, কিন্তু ও নিজের ভেবে আমাকে বলেছে কিছু কথা। তো মনে হয় হোপফুলি ও কিছুটা অন্তত বেটার ফিল করছে, এই আর কি। দেখা যাক, আমি পরে ওকে আবার ফোন করবো। আর চলুন আপাতত রান্না করে যাই, অনেক দেরি হয়ে গেছে, রান্নাটা বসাই। চলে এসেছি রান্নাঘরে, আর শাকটাও এদিকে বসিয়ে দিয়েছি। একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে এই পালং শাকটা রান্না করছি। আর পালং শাকটা রান্না হয়ে গেলে ভাবছি কয়েকটা বেগুন ভাজাও করে নেব। একটু ডাল রান্না করা আছে, ওটা দিয়ে বেগুন ভাজাটা খেতে ভালোই লাগবে। আর আজকের এই ব্লগটার শেষে আমি বিদেশে থাকা সেই সমস্ত সন্তানের বাবা মাদের জন্য একটা কথাই বলতে চাই, যে আপনারা আপনাদের সন্তানদের বেশি কিছু নয়, একটু মেন্টালি সাপোর্ট করার চেষ্টা করুন। তারা যেটা বলতে চাইছে তাদের কথাটা মন দিয়ে শোনার বা একটু বোঝার চেষ্টা করুন। দেখবেন তাতেই আপনাদের সন্তানেরা অনেকটাই মোটিভেট হয়ে যাবে। সোসাইটি নয়, আপনার নিজের সন্তানের কথা ভাবুন। আসলে আমরা প্যারেন্টসরা সবসময় এটাই ভাবি যে আমরা আমাদের সন্তানদের জন্য যে ডিসিশনটা নিচ্ছি সেটা তাদের জন্য একদম সঠিক সিদ্ধান্ত, কিন্তু কোনো কোনো সময় অজান্তেই আমরা কিন্তু অনেক রকম ভুল করে ফেলি বা সন্তানদের জন্য ভুল ডিসিশন নিয়ে ফেলি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজ এ প্যারেন্ট আমরা সেটা মানতে চাই না। আসলে আমরা ভুলে যাই যে আমরা প্যারেন্টসরাও কিন্তু মানুষ, কোনো ভগবান নই, আর মানুষ মাত্রই ভুল হয়। আর এই প্যারেন্টিং ব্যাপারটা না একটা লং টার্ম প্রসেস, যেখানে প্রত্যেকটা ধাপে আমাদের অ্যাজ এ প্যারেন্ট নতুন নতুন অনেক কিছু শিখতে হয়, বুঝতে হয় এবং বুঝে সুঝে বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হয়। আসলে আমরা প্যারেন্টসরা যেমন সন্তানের মুখটার দিকে তাকিয়ে বেঁচে থাকি, সেরকমই কিন্তু সন্তানরাও আমাদের মুখটার দিকে তাকিয়েই বেঁচে থাকে। অর্থাৎ বাবা মা এবং সন্তান উভয়ই পরস্পরের উপরে মানসিকভাবে কিন্তু অনেকটাই নির্ভরশীল। তাই এখানে সমাজের কোনো কাজই নেই। সেই জন্যেই আমি একটু আগেও যেটা বললাম, সমাজ নয়, নিজের সন্তানের কথা আগে ভাবুন। আপনার সন্তান মানসিকভাবে কতটা ভালো আছে বা কতটা সে যুদ্ধ করছে সেটা আগে জানার চেষ্টা করুন। যাই হোক, আজ অনেক গল্প আর বেশ কিছু জ্ঞানের কথা বলে ফেললাম, আর এইসব করতে করতে ব্লগটাও বেশ লম্বা হয়ে গেল। আর এইদিকে এখন বেগুনটা ভাজা হয়ে গেলে আমার রান্না বান্নাও শেষ হয়ে যাবে, আর তারপর খেতে বসে পড়বো। তো যাই হোক, চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যদি সম্ভব হয় তাহলে বিদেশে বং কর্নার ফেসবুক পেজটাকেও আপনারা ফলো করে নিতে পারেন।
তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লটস অফ ওয়ান্ডারফুল মেমোরিজ। বাই বাই।